নিচের গার্ডকে ডাকতে হবে এক্ষুনি। চুপ, কোথাও যাব না আমি, তুই যা, বেরো এখান থেকে। অ্যানেস্থেসিয়াটা পোস্টমর্টমে আসলে হাজারো কৈফিয়ত দিতে হবে পুলিশ টুলিশকে। ঘুমের ওষুধটা সেফ, ওটা তো এমনি ওকে দেওয়া হয়। খুন হয়েছে, খুন হয়েছে। মো ও মো, নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন থ্রিলার ডেন। সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে গল্প শোনার জন্য। এরই পাশাপাশি জানাই, ইউটিউব অ্যানালিটিক্স বলছে যত শ্রোতা বন্ধু আমাদের শুনছেন ততজন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। সকল শ্রোতা বন্ধুর কাছে আমাদের একান্ত অনুরোধ, গল্প ভালো লাগলে গল্প শোনার পর সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন। এবার গল্পে ফেরা যাক। আমাদের আজকের নিবেদন সুচিস্মিতা ধরের লেখা গল্প সস্তয়ন। গল্প পাঠে কৌশিক, অন্যান্য চরিত্রে বর্ণিশা, ব্রতদীপ, অধ্যায়, কৌশিক, উর্মি, প্রীতম, ঋষিতা, পূজা, স্নেহাদ্রি, অমিত, প্রিয়াঙ্কা, হ্যাপি, মলয়, নীল ও বর্ণালী। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প সস্তয়ন। গান বরাবরই ভালোবাসে অনন্যা। মূলত রবীন্দ্রসঙ্গীতের ভক্ত হলেও আধুনিকতার মন্দ লাগে না, বিশেষত সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া আধুনিক গান। এই অলস বিকেলগুলো গান শুনেই কাটায় সে। সম্বিতের অফিস থেকে বাড়ি ফিরতে ফিরতে প্রায় 8টা বাজে। ততক্ষণ গানকে আর মানদামাসিকে সঙ্গী করেই কাটায় সে। অবশ্য খুব একটা চঞ্চল প্রকৃতির মেয়ে সে কোনোদিনও ছিল না। কম কথার মানুষ, একটু লাজুক, মাত্রাতিরিক্ত কল্পনাপ্রবণ, গল্পের বইয়ের পোকা অনন্যা প্রত্যেকটা গল্পের কেন্দ্রীয় চরিত্রে একেবারে ঢুকে পড়ত। নিজেকে সেই চরিত্রের মতন ভাবতে ভালো লাগতো তার। স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে বেসরকারি সংস্থার ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ হয়েও যখন তার প্রেম টেম বিশেষ হলো না, তখন অনিমেষবাবু কাগজে ম্যাট্রিমোনিয়ালসে বিজ্ঞাপন দিয়ে মেয়েকে পাত্রস্থ করাই স্থির করলেন। সম্বিত একটি ইঞ্জিনিয়ারিং সংস্থার বেশ উঁচু পদে রয়েছে, সল্টলেকে অফিস। ধানবাদে তার পৈতৃক বাড়িতে বাবা, মা ও কলেজ ছাত্রী বোন থাকে। চাকরি সূত্রে কলকাতায় প্রথমে পেইং গেস্ট হয়ে থাকত। চাকরিতে থিতু হওয়ার পর তিলজলায় এই সদ্য গজিয়ে ওঠা অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট কিনেছে। বিয়ে করে অনন্যাকে এখানেই তুলেছে। কলকাতার মেয়ে ধানবাদে গিয়ে থাকতে পারবে না। তাছাড়া নতুন সংসার। বিয়ের বছর ঘোরার আগেই অনন্যা সন্তান সম্ভব হওয়ায় উর্মি, বিকাশ আর আরও সব বন্ধু বান্ধবরা প্রচুর আওয়াজ প্যাঁক দিয়েছিল। হ্যাঁ রে, ক্রিকেট টিম বানাবি নাকি ভাই? এত তারা কিসের? কি রে ভাই, শ্বশুরমশাইকে কি কথা দিয়েছিলিস নাকি যে আপনার মেয়ের কখনো পেট খালি রাখবো না? বাচ্চা কাচ্চা ভীষণ ভালোবাসে দুজনেই, তাই হুট করে এসে গিয়ে থাকলেও প্রথম ইস্যুটা না সম্বিত নষ্ট করতে চেয়েছিল না অনন্যা। প্রেগনেন্সি আসার পরেও বেশ কিছুদিন জেদের বসে অফিস করেছিল সে। মাস 6 মাথায় স্টোর রুম থেকে ফাইলের গোছা আনতে গিয়ে সেই যে মাথা ঘুরে পড়েছিল, ব্যাস। সম্বিত, তার বাড়ির লোক, এমনকি অনিমেষবাবু একেবারে প্রতিবাদে গর্জে উঠে চাকরিটাই ছাড়িয়ে দিলেন। সেখানেই চাকরি জীবনের ইতি। সেই ইস্তক, গল্পের বই, মাঝে মধ্যে টিভি আর অনেকটা সময় জুড়ে গান তার সাথী।
প্রতিবেশীদের সকলের সঙ্গে এখনো তেমন আলাপ না জমে উঠলেও পাশের ফ্ল্যাটের মজুমদারের সঙ্গে হৃদ্যতা তৈরি হয়েছে বেশ। এক বয়স্ক দম্পতি থাকেন। কর্তা প্রিয়নাথ মজুমদার আইনজীবী ছিলেন। তাঁর কর্মজীবনের সুখ্যাতি এখনো লোকমুখে ফেরে। গৃহিণী অনুপমা গৃহবধূ। খুব ছোট বয়সে মাকে হারানো অনন্যার মায়ের ফাঁকটা তিনি অনেকটাই পূরণ করে দিয়েছেন। মজুমদার দম্পতির একটি কন্যা সন্তান ছিল বলা ভুল, আছে, নাম মালঞ্চ। অনন্যা শুধু ছবিতেই দেখেছে তাকে। সম্বিত দু একবার দেখেছিল নতুন ফ্ল্যাট কেনার পরপর। মালঞ্চ মেয়েটা পাগল, হ্যাঁ পাগল। মৃগিয়ার নার্ভের রোগ তার ছোটবেলা থেকেই ছিল, ওষুধ চলত। ধীরে ধীরে বাইপোলার ডিসঅর্ডার দেখা দেয়। ভায়োলেন্সের মাত্রা বেড়ে যেদিন সে নিজের পেটে ছুরি চালাতে গেল, সেদিন প্রিয়নাথবাবু তাকে অ্যাসাইলাম পাঠাবার সিদ্ধান্ত নেন। এখন একাই থাকেন দম্পতি, মাছ পোষেন। বসার ঘরে দেওয়াল জোড়া বিশাল অ্যাকোরিয়াম। সম্বিত অনন্যার মধ্যে দিয়ে নিজেদের সন্তান শোক ভুলে থাকা এই দম্পতি অনন্যার খুব আপন। আগে অনুপমার কাছে দাঁড়িয়ে রান্না শিখত অনন্যা। অনুপমা কখনো বাজার থেকে মাছ কাটিয়ে আনতেন না, ওতে নাকি পিসের মাপ ট্যাড়া ব্যাঁকা ছোট বড় হয়। ঝুঁকে আঁশবটিতে মাছ কাটতে জেঠিমার কষ্ট হয় বলে অনলাইনে অর্ডার করে বুচার্স নাইফ আনিয়ে দিয়েছিলেন অনন্যা। 8 মাসের ভরা পেট নিয়ে এখন আর রান্না শিখতে যেতে পারে না, তাই উনি নিজেই মাঝে মধ্যে রান্না করে এটা ওটা দিয়ে যান। এই তো আজ যেমন এঁচড় চিংড়ি দিয়ে গেছেন। ভয়ানক অরুচি হওয়ায় অনন্যার প্রায় সব কিছুই খাওয়ার পাট চুকে গেছে আজকাল। চিংড়িটা খায়, তাও কুচো চিংড়ি হলে তবেই। সম্বিত রোজ অফিস থেকে বেরোনোর আগে একটা ফোন করে বউকে, আজও করেছিল। কি আনবো ম্যাডামের জন্য? কি খেতে ইচ্ছা করছে আজ শুনি? ডার্ক চকলেট আইসক্রিম। আমি পাবো তো? হ্যাঁ, বেশি করেই এনো। আরে আইসক্রিমের কথা বলছি না। ধ্যাৎ, অসভ্য। ফোন কেটে লাজুক হাসি হাসি অনন্যা। এমন বউ পাগলা বর পাওয়াও বেশ ভাগ্যের ব্যাপার। বউ নিয়ে চূড়ান্ত হ্যাংলামি। কে বলবে তাদের সম্বন্ধ করে বিয়ে হয়েছে? প্রথম দিকে না রাতে ঘুমোতে দিত, না ছুটির দিনগুলোতে একটু জিরোতে দিত। গাইনির কাছে প্ল্যানিং করতে যাওয়ার আগেই একদিন প্রেগনেন্সি টেস্ট কার্ডে রেজাল্ট পজিটিভ চলে এলো। আজকে একটু তাড়াতাড়ি ফিরছে সম্বিত, সঙ্গে 1 টাব ডার্ক চকলেট আইসক্রিম। সম্বিত অফিস থেকে ফেরত এলেই মানদা মাসি 1 কাপ চা আর জলখাবার এগিয়ে দিয়ে চলে যায়। এরপর রাত 11টা নাগাদ ডিনার সেরে আইসক্রিম নিয়ে খুনসুটি করে স্বামী স্ত্রী শুয়ে পড়ল। গভীর রাত, প্রায় 2:10-15 নাগাদ একটা চাপা শব্দে ঘুম ভেঙে গেল অনন্যার। শব্দটা চাপা হলেও ঘুম ভাঙানোর পক্ষে যথেষ্ট। কাঁচ ভাঙার শব্দ, সম্ভবত মজুমদারের ফ্ল্যাট থেকে এসেছে শব্দটা। সম্বিত অঘরে ঘুমোচ্ছে। তাকে ডাকবে ভেবেও খানিকক্ষণ চুপ করে রইল সে। লোকটা সারাদিন খাটে। হঠাৎ তার চেতনাকে দিশাহীন করে দিয়ে নারী কণ্ঠের এক তীব্র তীক্ষ্ণ চিৎকার, মরণকালীন আর্তনাদের মতো। কোনো সন্দেহ নেই সেটা পাশের ফ্ল্যাট থেকেই এসেছে। চিৎকার শুনে সম্বিত নিজেই জেগে উঠেছে। অসম্ভব ভয় আর উৎকণ্ঠায় কুঁকড়ে যাওয়া অনন্যা বলল, একবার দেখো না গো, কি হলো? হ্যাঁ যাচ্ছি, তুমি যেও না, তুমি ঘরেই থাকো। তাড়াহুড়োয় ঘরের আলো না জ্বালিয়েই বেরিয়ে গেল সম্বিত। 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট পরেও সম্বিত আসছে না দেখে পেট ধরে আস্তে আস্তে খাট থেকে নামে অনন্যা। ফ্ল্যাটের বাইরে ল্যান্ডিংয়ের লাইটটা জ্বালায়। সন্ত্রস্ত পায়ে হেঁটে পাশের ফ্ল্যাটের সামনে গিয়ে দেখে দরজা হাট করে খোলা। ঢুকবে কিনা ভাবতে ভাবতেই হঠাৎ এক দৌড়ে সম্বিত বাইরে বেরিয়ে এলো। সারা গেঞ্জিতে রক্ত মাখা। নিচের গার্ডকে ডাকতে হবে, এক্ষুনি এক্ষুনি খুন হয়েছে, খুন হয়েছে, খুন খুন বলেই আবার ছুটে ভিতরে ঢুকে গেল সে। আশপাশের ফ্ল্যাটগুলোতেও পটাপট লাইট জ্বলে উঠছে। চেঁচামেচি শুনে গার্ড নিজেই দৌড়ে আসছে দেখে
অনন্যা আবার মজুমদার দম্পতির ফ্ল্যাটে ঢুকতে যাচ্ছিল। হঠাৎ একটা দৃশ্য দেখে ভয়ে কাঁটা হয়ে স্থানুর মতো দাঁড়িয়ে পড়ল সে। দরজা খুললেই লিভিং রুম, সদ্য ভাঙা অ্যাকোরিয়ামের কাঁচ, যেটা ভাঙার শব্দ শুনে অনন্যার ঘুম ভেঙে গেছিল, সেগুলো সব মেঝেতে ছড়িয়ে রয়েছে এখানে সেখানে। কালচে রক্তে ভেসে যাচ্ছে ঘর, আর তারই মধ্যে পড়ে রয়েছে মজুমদার কর্তাগিন্নির নিষ্প্রাণ দেহ, দুটোরই গলা ফাঁক করা। মেঝেতে পড়ে কাতরাচ্ছে সম্বিত। ধারালো কোনো অস্ত্র দিয়ে পেটে মারা হয়েছে তার। আর এই নারকীয় দৃশ্যের মাঝে রক্তে স্নান করে দাঁড়িয়ে রয়েছে মালঞ্চ মজুমদার। তার গায়ের অ্যাসাইলামের নীল ইউনিফর্মটা রক্তে মেখে কালো হয়ে গেছে। হাতে অনুপমা দেবীর বুচার্স নাইফ। কিছু খেতে দে না, দে, খুব খিদে পেয়েছে, দে না রে। এক পা করে অনন্যার দিকে এগোতে এগোতে হিস হিসানো গলায় অনুনয় করে ওঠে মালঞ্চ। পালাতে গিয়ে মুখ থুবড়ে পড়ল অনন্যা। যন্ত্রণায় অবশ হয়ে অজ্ঞান হয়ে যাওয়ার মুহূর্তে সে দেখল মালঞ্চ বলে উঠল, কি মজা, কি মজা, কি মজা, ধরতে পারে না, আমি ধরতে পারি না। বলেই ছুরিটা দিয়ে এক টানে নিজের হাতের শিরা কেটে ফেলল সে। অনন্যার চোখে নেমে এলো এক রাস অন্ধকার। অনন্যা, 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 উঠুন, শুনতে পাচ্ছেন? অনন্যা। হার্টবিট মনিটরের একটানা সাউন্ডে, সদ্যজাতের পরিত্রাহী কান্নায় আর নিজের নাম কর্ণগোচর হওয়ায় যেন এক যুগ পরে ঘুম ভাঙল অনন্যার। নাম কি আপনার? এই দেখুন ছেলে, দেখতে পাচ্ছেন? একটা ছোট্ট ময়দার দলার মতো কিছু ঠেকানো হলো তার গালে। বিভৎস জোরে কাঁদছে সে। ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে। সিস্টার, পেশেন্টের প্রেশারটা দেখুন তো। 12:30টায় ল্যাকটেশন চেক করে একটা মোটেলিয়াম পুশ করে দেবেন। ও হ্যাঁ, এর বাবা এসেছেন বোধ হয়। মেটার্নিটি ওয়ার্ডে নিয়ে যাওয়ার আগে মা আর বাচ্চার সঙ্গে একবার দেখা করিয়ে দিন। বুঝিয়ে বলবেন যাতে ওনারা প্যানিক না করেন। প্রিম্যাচিওর বেবি হলে ইনকিউবেটরেই রাখতে হবে কিছুদিন, ঠিক আছে? আর ফুল কনসিয়াসনেস আসলে বেবিকে ফিডিংয়ের জন্য নিয়ে আসবেন। আর ওসব কথা এখন পেশেন্টের সামনে তোলার দরকার নেই। যান, ওয়ার্ড বয়কে নিয়ে আসুন। চোখের সামনে থেকে লাইটটা আবার ক্ষীণ হয়ে আসছিল। ওসব কথা কিসের কথা বলছে? কি হয়েছিল? সম্বিতের কিছু হয়েছে কি? সম্বিত নিয়ে কি যেন একটা বলার ছিল। চোখের পাতা টেনে আসছিল অনন্যার। দুজন ওয়ার্ড বয় মিলে অপারেশন টেবিল থেকে স্ট্রেচারে নিয়ে এলো তাকে। সিস্টার স্যালাইনের বোতল ঝুলিয়ে দিলেন। স্ট্রেচার চলতে লাগলো। গভীর ঘুমে আবার তলিয়ে যাওয়ার আগে অনন্যা করিডোরে দাঁড়ানো অনিমেষ বাবুকে দেখতে পেল। একটাই প্রশ্ন করেছিল সে, উত্তর শোনা হয়নি। অন্ধকার। প্রায় 20 দিন নার্সিংহোমে কাটিয়ে আজ বাড়ি ফিরেছে সম্বিত। 3 বোতল রক্ত দিতে হয়েছিল তাকে। পেটে 7টি সেলাই নিয়ে সে এখন পুরোপুরি বেড রেস্টে। তিলজলার ভিআইপি বাজার এলাকার এই বিল্ডিং এখন খবরের শিরোনামে। পুলিশ মজুমদারদের ফ্ল্যাট সিল করে দিয়ে গেছে। মালঞ্চ অ্যাসাইলাম থেকে পালালো কি করে তা নিয়ে কর্তৃপক্ষ জবাব দিতে পারছে না। বাকি রোগীদের রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। ধানবাদ থেকে সম্বিতের মা সোমা দেবী ও বোন মোহনা এসে আপাতত অনন্যা, সম্বিত ও সদ্যজাত সৌনকের দেখাশোনা করছেন। মানদাও রয়েছে। অনিমেষবাবু যাতায়াত করেন। প্রাথমিক শক কাটিয়ে অনন্যা এখন ছেলেকে নিয়ে থাকে সবসময়। একরত্তি একটা প্রাণ, দেখতে অনেকটাই অনন্যার মতো। সে যদিও চেয়েছিল ছেলে হোক বা মেয়ে, দেখতে যেন সম্বিতের মতোই হয়। তবে শাশুড়ি খুব খুশি এতে।
মাতৃমুখী পুত্রই তো সুখী। ঘনার বচন শোনোনি? শোনেনি অনন্যা, তবে পুত্রকে নিয়ে সে ভীষণ ভীষণ সুখী। তার সব ট্রমা, টেনশন, ট্রাভেল লিভিং এর এক রত্তি দাওয়াই তার গুবলু। মানে মোহনার এখন গরমের ছুটি চলছে। সে ছুটিকে কাজে লাগিয়ে দাদা বৌদি আর পুচকুর কাছে চলে এসেছে। দেখভাল যদিও বাহানা বিশেষ। ফেসবুকের কলকাতায় বন্ধুদের সঙ্গে মিট চলছে দফায় দফায়। এই চমকদার শহরের হইহট্টগোলে নতুনের আমেজ পেয়ে প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছে সে দিনরাত। জ্যৈষ্ঠের অমাবস্যা। প্রকৃতি যেন থম মেরে কোনো কিছুর অপেক্ষায় প্রহর গুনছে। মাস্টার বেডরুমে বাচ্চা সমেত সম্বিত, অনন্যা। গেস্ট রুমে শুয়েছেন সোমা দেবী আর মোহনা। দুই ঘরেই এসি চলছে। হঠাৎ কি যেন একটা চাপা অস্বস্তিতে ঘুম ভেঙে গেল সোমা দেবীর। রান্নাঘরে কিসের একটা আওয়াজ হলো না? সোমা দেবী উঠে বসলেন বিছানায়। পাশে মোহনা নেই। ঘরের দরজা হাট করে খোলা, বাইরে নিশ্ছিদ্র অন্ধকার। মৌ, এই মৌ, এত রাতে আবার কোথায় যে গেল মেয়েটা? না, একটু শান্তিতে শুতেও দেবে না দেখছি। মৌ, এই মৌ, আরে রাত বিরেতে গেলি কোথায় বলতো? ভালো লাগে না বাবা। কথা বলতে বলতে সোমাদেবী নামলেন খাট থেকে। বসার ঘরের কোনাকুনি রান্নাঘর। তার দরজার পাশে ফ্রিজ। ফ্রিজের নিচে বসে, না, বসে ঠিক নয়, হামাগুড়ি দিয়ে ডিপ ফ্রিজারে রাখা কাঁচা মুরগির মাংস পরম তৃপ্তিতে চিবোচ্ছে মোহনা। ফ্রিজের মাংস বলে রক্ত নেই, হাড় ভাঙার মটমট শব্দই প্রকট হয়ে শোনা যাচ্ছে শুধু। এই দৃশ্য দেখে গা গুলিয়ে উঠল সোমাদেবীর। মৌ, ও মৌ, কি করছিস এসব তুই? কি রে? মেয়ের কাঁধ ধরে ঝাঁকিয়ে জিজ্ঞেস করলেন সোমা। চকিতে পিছনে ফিরে তাকালো সে। এটা কি? এ কাকে দেখছেন সোমাদেবী? এ তো ছেলেকে ডাকার শেষ চেষ্টা করতে গিয়েছিলেন সোমা, পারলেন না। মোহনা বা মৌ বা অনেকটা তারই মতো যে ছিল, সে ঝাঁপিয়ে পড়ে কণ্ঠনালী কামড়ে ছিঁড়ে নিয়েছে সোমাদেবীর। কাটা কলা গাছের মতো দমাস করে মেঝেতে পড়ে গেলেন সোমা। গলা দিয়ে ছিটকে ছিটকে রক্ত বেরোতে লাগলো। মোহনা ধীর পায়ে বেসিনে গিয়ে মুখ কুলকুচি করল। যত্ন করে ধুয়ে নিল তার হাত মুখে লেগে থাকা সোমাদেবীর শোণিত চিহ্ন। তারপর আস্তে আস্তে বেডরুমে ঢুকে দরজা বন্ধ করে শুয়ে পড়ল। গভীর ঘুমে যখন সে তলিয়ে যাচ্ছে, তখন তার গা থেকে একটি নারী মূর্তি উঠে হাওয়ায় মিলিয়ে গেল। কাল সকালে মৌয়ের সব কিচ্ছু মনে থাকবে না। এটা বাইক না, এই যে ক্যানাইন, মানে সদন্ত দিয়ে শ্বাসনালী টেনে ধরা হয়েছে, তারপর প্রিমোলার আর মোলার দিয়ে চাপ দিয়ে ছিঁড়ে নিয়েছে। প্রশ্ন হলো কোন প্রাণী এটা? এইভাবে তো ডোবারম্যান পিনশার কামড়ায়, কিন্তু সে এখানে হঠাৎ। আর তাছাড়া বন্ধ ফ্ল্যাটে। আচ্ছা মোহনা, আপনি কি কিছুই টের পাননি? তদন্তকারী ইন্সপেক্টর সাহেবের প্রশ্নের উত্তরে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে মৌ। কাঁদতে কাঁদতে চোখ দুটো টকটকে লাল হয়ে ফুলে উঠেছে তার। অনন্যার কাঁধে মাথা রেখে নির্জীব হয়ে পড়ে থাকতে থাকতেই আবার মা,
বলে ডুকরে উঠে সে। তার হয়ে অনন্যাই ফোঁপাতে ফোঁপাতে বলে, মুখ ঘুমিয়েছিল গেস্ট রুমে। আমি ছেলের ডাইপার বদলাতে উঠেছিলাম, জল তেষ্টা পেয়েছিল, তাই ফ্রিজের কাছে যেতে গিয়ে কথাটা আর শেষ হয় না কান্নায়। সম্বিত মাথায় হাত দিয়ে সোফায় বসে রয়েছে। মানদার কাছে গুবলু বেডরুমে। এত লোক দেখলে সেও ভ্যাবাচাকা খেয়ে কাঁদতে থাকবে। আর তাছাড়া এই অলক্ষণে ব্যাপারের মধ্যে তাকে আনার প্রশ্নই নেই। ঘর ভর্তি গিজগিজ করছে লোক। প্রতিবেশী, ক্লাবের ছেলেরা, সম্বিতের 2 ঘনিষ্ঠ সহকর্মী, যারা প্রায়ই সপ্তাহান্তে দেখা করতে আসে। তাছাড়াও রয়েছে অনিমেষবাবু এবং পুলিশ। এনার স্বামী কোথায়? ধানবাদে তো? কখন পৌঁছবেন? বাবার পার্শিয়াল প্যারালাইসিস আছে। বছর 3 আগে একটা ম্যাসিভ অ্যাটাকের পর থেকে একা আছেন, সঙ্গে একটা মাঝবয়সী চাকর আর রান্নার মাসি। শক্ত হবেন ভেবে ওকে বলিনি এখন। বলতে তো হবেই, নাকি জানাবেন না? দেখুন যা মনে করেন। আর ওদিকে কিছু ফর্মালিটিস আছে, একবার থানায় আসতে হবে। দুপুরে ছেলেকে খাইয়ে নিজে 2 মুখে দিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে শুয়েছিল অনন্যা। মানদা মাসি কাজ ছেড়ে দিয়ে চলে গেল একটু আগে। আমার বড় ভয় বৌমনি, আমার মাদুলি আছিনি, এইসবের মধ্যে থাকতে নি আমার। মৌকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়েছে ফ্যামিলি ডক্টর। সে পাশের ঘরে অঘরে ঘুমোচ্ছে। অনিমেষবাবু সম্বিতের সঙ্গে থানায় গেছেন, ও তাও প্রায় ঘন্টা 2 হলো। একটা ফোন করবে কি অনন্যা? না, থাক, পরে। শ্বশুরমশাইকে এখনো কেউ কিছু জানালো না। মনটা কেমন করে ওঠে তার ওই বুড়ো মানুষটার জন্য। এতগুলো বছর স্ত্রীর সঙ্গে একসঙ্গে কাটিয়ে এসে আরে ফোনটা ডায়াল করলো সে। মোহনা যখন ধানবাদে ছিল তখন তার স্মার্টফোনেই ফোন করে ভিডিও কলে ছেলের মুখ দেখিয়েছে সে বৃদ্ধকে। ভিডিওতে নিজের কম্পমান ডান হাতটা তুলে নিজের কপালে ঠেকিয়ে বুড়ো তার বংশের প্রদীপকে ঈশ্বর জ্ঞানে নমস্কার করেছিলেন। ধানবাদের বাড়ির কাজের লোক শম্ভুরও একটি অনামী স্মার্টফোন আছে, সেটাতেই ভিডিও কল করলো অনন্যা। শম্ভুদা, দেখতে পাচ্ছ? ভালো তো? হ্যাঁ, বাবার কাছে একটু ফোনটা দাও না, দেখা করি বাবা কেমন আছেন। এই যে আমি দেখতে পাচ্ছেন, খেয়েছেন? বৃদ্ধের আচমকা প্রশ্নে থতমত খেয়ে অনন্যা বলে, মামুনি একটু ঘুমোচ্ছে বাবা, উঠলে ফোনে কথা বলিয়ে দেবো। আপনার শরীর ভালো তো? বা গর্জে ওঠেন বৃদ্ধ। উত্তেজনায় মুখ চোখের কাঁপন স্ক্রিনে পরিষ্কার দেখতে পেল অনন্যা। স্ক্রিনে বৃদ্ধের মুখ দেখে ভয়ে কাঠ হয়ে গেল অনন্যা। তিনি কিছু একটা দেখতে পেয়েছেন। তার ত্রস্ত চোখকে অনুসরণ করে নিজের পিছন দিকে ঘাড় ঘুরিয়ে দেখতে গিয়ে হাত থেকে ঠাস করে ফোনটা পড়ে গেল অনন্যার। তার ঠিক পিছনেই তার দিকে স্থির দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে মৌ। চুল খোলা, চোখের মণিটা উল্টে সাদা অংশটা দেখা যাচ্ছে শুধু। হাত বাড়িয়ে হিসিসানো স্বরে সে বলে উঠল, এটা খেতে দিবি রে? তেরা খুব খেতে পেয়েছে।
দে দে। নিশ্চিত মৃত্যুর সামনে দাঁড়িয়ে থাকা কিংকর্তব্য বিমূঢ় অনন্যার দিকে এক পা করে এগিয়ে আসছিল মোহনা, বা মৌ, বা তারই মতো কেউ। শব্দ করে সদর দরজার লকটা খুলে গেল। সাবধানে ধীর গতিতে পা ফেলে ফ্ল্যাটে ঢুকল সম্বিত। আশ্চর্য এবং দ্রুত পরিবর্তন দেখা গেল মৌয়ের মধ্যে। চকিতে পিছন ফিরে দাদাকে দেখেই সে বলে উঠল, দাভাই কিছু খাবার এনেছিস রে? বৌদি ভাই তো বোধহয় রান্না করতে পারেনি, মানদাকেও দেখছি না কোথাও। পরিষ্কার সাবলীল কণ্ঠস্বর, একদম স্বাভাবিক। কে বলবে যে এক্ষুনি সে একটা ভয়ানক জীব ছিল? সম্বিত অনন্যার দিকে তাকিয়ে থমকে গেল। কি গো, ওরকম চোখ মুখ করে দাঁড়িয়ে আছো কেন? না না, কিছু না। কোনো রকমে নিজেকে সামলে নেয় অনন্যা। ফোনটা কুড়িয়ে নিয়ে সাইড টেবিলে রাখে সে জানে বোন অন্তপ্রাণ স্বামী তার কথা কোনো মতেই বিশ্বাস করবে না। ধানবাদে শম্ভুদাকে একটা খবর দিয়ে ব্যাপারটা একটু ঘুরিয়ে বলতে হবে। বাবাকে কি এখানেই নিয়ে আসবো নাকি? শোনো না, এখন তো এক সিদ্ধ ভাত খেতে হবে কয়েকদিন। আতপ চাল, আলু আর ঘি আনলাম। বডির পোস্টমর্টম করে পশু ফেরত দেবে। কি হলো বলো তো? কি সে কামড়ালো কিছুই তো মাথায় ঢুকছে না। ফাম বেড়াল নাকি? ঢুকলোই বা কি করে? সম্বিতের একটানা বলে চলা কথাগুলো মাথায় তেমন ঢুকছিল না অনন্যার। তবুও ধীর পায়ে রান্নাঘরের দিকে যেতে থাকে সে। শ্বশুরমশাই কি বললেন? পাপ, মহাপাপ। কোন পাপ? মৌয়ের মুখে আজ কাকে দেখলাম আমি? এ কি করে সম্ভব? মালঞ্চ তো তারই সামনে। না না, এই হতে পারে না। অসম্ভব। স্ট্রেসড বলে হয়তো আমি হ্যালুসিনেট করছি, কিন্তু শ্বশুরমশাই নিজের মেয়েকে আমার পিছনে দেখে ভয় পেলেন কেন? ঈশ্বর, আমার ছেলেটার কি হবে? ওকে কি বাবার কাছে দিয়ে আসবো একটা আয়া দিয়ে? না না, তা কি করে হয়? এইটুকু এক ফোঁটা ওকে ছাড়া থাকতে পারবো না আমি। না না, কিছুতেই না। এসব সাত পাঁচ ভাবতে ভাবতে আতপ চালের কৌটোর দিকে হাত বাড়ায় সে। সম্বিত বাথরুমে ঢুকেছে, অনন্যা রান্নাঘরে। পা টিপে টিপে ঘরে ঢুকলো মৌ। অঘরে ঘুমোচ্ছে গুবলু। মোহনা তাকিয়ে রইল সেই দিকে। 1 মিনিট, 2 মিনিট, তারপরেই তার চঞ্চল চোখ এদিক ওদিক ঘুরতে লাগলো কোনো কিছুর সন্ধানে। ওই তো সাইড টেবিলে অনন্যার ফোনটা। এক লহমায় তুলে নিল সে হাতে। কল লগের লাস্ট ডায়ালে শম্ভুদার নাম্বার দেখে আবার নামিয়ে রেখে দিল ফোনটা। বাবার সঙ্গে কথা বলছিল বৌদি ভাই। রাত 3:10। ব্যবসা গরম পড়েছে। মনোময় বাবুর হাতের কাছে একটা কলিং বেল থাকে। বাথরুমে যাওয়ার দরকার হলে সেটা বাজান। শম্ভু উঠে এসে বেড প্যান দেয়। আজও ঘুম ভেঙেছে তার। এমনিতেই আতঙ্কে ঘুম আসতে অনেক দেরি হয়েছিল। মনে হাজারো চিন্তার কালো মেঘ। এ সর্বনাশ হবে তিনি জানতেন। পই পই করে পরিবারকে বারণ করেছিলেন তিনি। এই পাপ চাপা থাকে না। জেগে উঠেছে সে। আভাস তিনি দুঃস্বপ্নে পেয়েছেন। স্বপ্নে দেখা দিয়েছে তাকে সে। সোমার মৃত্যুর আভাসও স্বপ্নেই পেয়েছিলেন তিনি। রাতের পর রাত। বিশ্বাস করবে না কেউ, তাই কাউকে জানাননি। কারো রক্ষা নেই এ কথা ভেবে তিনি ডান হাতে একটু জোর দিয়ে একটা ফোন নাম্বার লিখে শম্ভুকে দিয়েছেন। বলেছেন কাউকে না জানিয়ে সেটা অনন্যার হাতে পৌঁছে দিতে। তা সে যেভাবেই হোক। জল তেষ্টায় গলা কাঠ হয়ে গেছে। কলিং বেল বাজালেন তিনি। এক মুহূর্ত পরে বেডরুমের দরজা ভাঁক হলো। প্রথমে সামান্য, তারপর অনেকটা দরজা দিয়ে ভেতরে ঢুকল
উল্টো হয়ে আর্চ ভঙ্গিমায় একটা নারী দেহ। চোখগুলো সম্পূর্ণ সাদা, মুখের কষ বেয়ে ফেনা গড়িয়ে পড়ছে। থপ থপ করে এগিয়ে এলো মূর্তিটা। মনোময় বাবুর প্রাণহীন দেহটা খাট থেকে গড়িয়ে পড়ল। পজেশন, ইংরেজিতে পজেশন, অর্থাৎ কোনো আত্মার দ্বারা কোনো শরীরের অধিকার রাতারাতি ঘটে না। এটি একটি 4 স্তরের প্রক্রিয়া। প্রথম স্টেপ বা স্টেজের নাম হল ইনফেস্টেশন। এই স্তরে আত্মা খুব শাল বা মৃদুভাবে নিজের উপস্থিতি জানান দেয়। এই যেমন ধরুন পায়ের আওয়াজ, হঠাৎ ভেসে আসা উগ্র গন্ধ। 1 মিনিট, একটা ফোন আসছে বারবার। দুবার কেটেও ফোনওয়ালা নাছোড়বান্দা দেখে লেকচার থামিয়ে ফোনটা এক প্রকার বাধ্য হয়েই হাতে নিলেন প্যারানর্মাল রিসার্চ সোসাইটির রিজিওনাল হেড ডক্টর পৃথ্বীশ চট্টোপাধ্যায়। হ্যালো, পৃথ্বীশবাবু বলছেন? হ্যাঁ বলছি, তবে একটু পরে ফোন করলে খুশি হই। আমার নাম অনন্যা, অনন্যা গোস্বামী। আমি মনোময় গোস্বামীর পুত্রবধূ। আসলে বড় বিপদ, বাবা আপনাকে জানাতে বলেছিলেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা কাজ করো, তুমি এক্ষুনি প্যারানর্মাল রিসার্চ সোসাইটির অফিসে চলে এসো। আর যে বা যাকে নিয়ে বিপদ সে যেন জানতে না পারে। আচ্ছা। আর লেকচারে মন দিতে পারলেন না পৃথ্বীশ। কলেজ জীবনের অভিন্ন হৃদয় বন্ধু মনোময় তাঁর প্রেত চর্চার বিষয় জানতেন। জোর তর্কও করতেন নাস্তিক মনোময়। ভূত প্রেতে বিশ্বাস ছিল না তার। ক্ষুব্ধ পৃথ্বীশ বলতেন, একদিন ঠিকই মানবি, সেদিন এই শর্মার কথা মনে পড়বে। ফোন নাম্বার থাকলেও বহু বছর যোগাযোগ নেই। মেয়েটি কি বলল? বাবা বলেছিলেন। মানে তবে কি? ভীষণ অমঙ্গল কিছু একটা আশঙ্কা করে গম্ভীর হয়ে রইলেন পৃথ্বীশ। সম্বিতকে মিথ্যে বলে বেরিয়েছে অনন্যা। বলেছে বাপের বাড়িতে বিশেষ প্রয়োজন। গুবলুর কাছে সম্বিতকে বসিয়ে রেখে এই অবেলায় ঘুমন্ত মৌয়ের দরজায় সম্বিতের চোখ এড়িয়ে একটা ছোট তালা লাগিয়ে চাবিটা ব্যাগে ভরে এনেছে সে। সোমাদেবীর গত হওয়ার পরের রাতেই মনোময়ের দ্বিতীয় অ্যাটাক হয়। সারভাইভ করতে পারেননি। সকালে শম্ভু দরজা খুলে দেখে সব শেষ। বাবা ও মার মরদেহকে একসঙ্গে দাহ করে মুহমান সম্বিত বোনকে জড়িয়ে ধরে শিশুর মতো হাউ হাউ করে কেঁদেছিল। গুবলুকে কোলে নিয়ে এক কোণে দাঁড়িয়ে মুখে আঁচল চাপা দিয়ে কাঁদছিল অনন্যাও। কি বলতে চেয়েছিলেন মনোময় তাকে শোনা হলো না। এটা কটা বাবু আপনার দিদি কইছিল, এর মধ্যে যারা নাম আছে তারা ফোন করে বলবেন, আর কেউ যেন জানতে না পারে, জানলে কিন্তু বিপদ। এদিক ওদিক চেয়ে অনন্যার হাতে কাগজটা গুঁজে দিয়ে এক নিঃশ্বাসে বলে গেল শম্ভু। কাগজটা হাতে নিয়ে একটু দোনমনো করে ব্যাগেই ভরে রেখেছিল অনন্যা। শ্বশুর শাশুড়ি গত হওয়ার 5 দিনের মাথায় গতকাল রাতে অনন্যার চোখ খুলে যায় হঠাৎ। একটা অস্ফুট চিৎকার বেরিয়ে আসে তার মুখ থেকে। চিৎকারে উঠে বসে সম্বিত। দরজা খুলে কখন যেন ঘরের মধ্যে ঢুকেছে মোহনা। গুবলুর বেবিকট ধরে ঝুঁকে পড়ে গুবলুর দিকে তাকিয়ে আছে সে। অনন্যা চিৎকার করা মাত্র ধপ করে সে মাটিতে পড়ে যায় অজ্ঞান হয়ে। চিৎকারে চমকে জেগে উঠে কাঁদছে গুবলু। চেঁচালে কেন? পাগল হয়ে গেছো নাকি? মৌ এমনিতেই শক, হয়তো হয়তো কিছু বলতে এসেছিল। ওকে ওকে খেয়ে ফেলবে তোমায়। সারা যত রাজ্যের উন্মাদ এসে জুটেছে। সম্বিতের গজগজে চেতনা ফেরে অনন্যার। এবারও মুখ খোলে না সে। অচেতন মৌকে পাঁজা কোলা করে পাশের ঘরে নিয়ে গেছে সম্বিত। মৌ অজ্ঞান হয়ে যাওয়ার আগে অনন্যা দেখতে পেয়েছিল তার সেই সাদা মণিবিহীন চোখ। তাই আজ স্বর্গত শ্বশুরমশাইয়ের দিয়ে যাওয়া নির্দেশ মেনে পৃথ্বীশের সঙ্গে দেখা করতে এসেছে সে।
যদি কিছু সুরাহা হয়, যদি বাঁচাতে পারে সম্বিত আর গুবলুকে। কি হয়েছে, কেন হলো, কিছুই পরিষ্কার নয় তার কাছে। তবে মন বলছে পৃথ্বীশ উত্তর দিতে পারবেন। সবটা শুনে পৃথ্বীশ থম মেরে গেলেন। তারপর বললেন, এই মালঞ্চ বলে মেয়েটি কোন অ্যাসাইলামে ছিল জানো? জানি। বেনেপুকুরের শিললেনের এই অ্যাসাইলামের নামটা সম্বিতের মুখে বহুবার শুনেছি আমি। আচ্ছা, চলো দেখি। ওটাই সর্বপ্রথম গন্তব্যস্থল। হাতে সময় আছে তো? হ্যাঁ আছে, চলুন। যেতে যেতে রাস্তায় টুকটাক প্রশ্ন করেছিলেন পৃথ্বীশ। আচ্ছা, বিয়ের আগে কতটা জানতে সম্বিতকে? মানে ওর বাড়িতে যাতায়াত বা কিছু? না, মাত্র 1.5 মাসের কোর্টশিপের পরেই বিয়ে হয়ে যায় আমার। নতুন মানুষ, নতুন পরিবেশ। না আমি আগের কথা কখনো জানতে চেয়েছি ওর কাছে, না সে কখনো বলেছে। বুঝলাম। আচ্ছা বেশ, চলো। অ্যাসাইলামে চলে এসেছি। অ্যাসাইলামে পৌঁছে রিসেপশনে বসা মেয়েটার দিকে এগিয়ে গেলেন তারা। কিছু মনে করবেন না, একটা কথা বলি। এই যে কিছুদিন আগে, মানে ধরুন বেশ 1.5 মাস মতো আগে, এখান থেকে একটি রোগিণী পালিয়েছে। আপনারা কি সাংবাদিক? না, আমরা একটি বিশেষ কারণে এই ব্যাপারে জানতে এলাম। খুবই দরকার আসলে। দুঃখিত, মালঞ্চ গোস্বামী কেসটা স্পেশাল অর্ডার নিয়ে বন্ধ করা হয়েছে। এই বিষয়ে কোনো তথ্য বা ওই জাতীয় সাহায্য আমরা কাউকেই কোনোভাবে করতে পারবো না। মালঞ্চ গোস্বামী? হ্যাঁ, ওই ভিআইপি বাজার মার্ডার কেসের মালঞ্চের কথা জানতে চাইছেন তো? মালঞ্চ গোস্বামী, হাজবেন্ড সম্বিত গোস্বামী। দুঃখিত ম্যাডাম, এই বিষয়ে কাউকেই কিছু বলার পারমিশন নেই। খবরের কাগজকেও কিছু জানাতে পারবো না। আসলে ওনার শ্বশুরবাড়ির তরফ থেকে কড়া নিষেধ আছে। স্তম্ভিত অনন্যা ধপ করে রিসেপশনে রাখা চেয়ারটাতে বসে পড়ে। এত বড় ফাঁকি, এত বড় তঞ্চকতা, এটা মানুষ? এই লোকটার বাচ্চাকে জন্ম দিলাম আমি। আমি তো কোনোদিনও কেন তো কারো কোনো ক্ষতি চাইনি। বিধাতা এটা কি করলেন? কেন করলেন আমার সাথে? কেন? মজুমদার দম্পতি খুনের পরে বেশ কিছুদিন হাসপাতালে ছিল সে। গুবলুর ডেলিভারির সময়টা। পেটে ছুরি খেয়ে সম্বিত হাসপাতালে তখন। অনিমেষবাবু একবার মেয়ের হাসপাতাল, একবার জামাইয়ের সংকটাপন্ন অবস্থা, এই নিয়েই ব্যস্ত ছিলেন। রিসেপশনিস্ট শ্বশুর বাড়ির তরফ। বলল, তার মানে কি তাহলে সোমা দেবী আর মোহনা? নিঃশব্দ কান্নায় ভেঙে পড়া অনন্যার মাথায় হাত রাখলেন পৃথ্বীশ। কন্যাসম মেয়েটির দুর্ভোগ দেখে চোখে জল আসে তারও। সামলে নেন, ভেঙে পড়লে চলবে না। তোমার ননদকে একবার দেখতে হচ্ছে। বাড়ি চলো দেখি। কিন্তু সম্বিতকে কি বলবো? বাবা আপনার সঙ্গে যোগাযোগ করার কথা কাউকে জানাতে বারণ করেছিলেন। তুমি বাড়ি থেকে বেরোলে কি বলে? ওই যে বাবার কাছে যাওয়ার নাম করে আর মৌকে তালা দিয়ে। অনন্যার কথা শেষ হওয়ার আগেই তার ফোন বেজে ওঠে। ওপারে অনিমেষবাবু। কিরে, তুই ভর দুপুরে কোথায় গেছিস আমার কাছে আসার নাম করে? তোর ননদ ফোন করে খোঁজাখুঁজি করছে তো? এই একটা কাজে একটু বেরিয়েছি। তোমায় মৌ ফোন করেছিল? হ্যাঁ, এইমাত্র। তুই ছেলেকে ফেলে, বরকে ফেলে কোথায় গেছিস? বাবা, একটু পরে ফোন করছি। চলো চলো, সময় নেই। পৃথ্বীশ উঠে দাঁড়ালেন। কিন্তু আমি তো মৌকে তালা দিয়ে এসেছি। মৌ একটা শরীর মাত্র। মৌয়ের ভেতরে যে আছে তাকে যে সে তালা আটকে রাখতে পারবে না। তোমার বাবাকেও মৌ সেজে ফোনটা সেই করেছিল। কথা বাড়িও না, খুব কম সময় আমাদের হাতে।
সম্বিত গুবলুকে পাশে নিয়ে শুয়ে নানা কথা চিন্তা করছিল। বিজ্ঞানমনস্ক ছেলে সে, কিন্তু হিসেবটা ঠিক মিলছে না তো। তবে কি, যতই অনন্যার থেকে লুকিয়ে রাখুক, ভয়টা তার মনেও বাসা বেঁধেছে। এতগুলো মৃত্যু পরপর, আর সবাই ওই ঘটনার সঙ্গে জড়িত। সে নিজেও তো। তবে সে চায়নি। প্রথমে সে বেশ জোর আপত্তি করেছিল। মনোময় বাবুও ডেড এগেনস্ট এই ব্যাপারের। তবে পক্ষাঘাতের পর থেকে অকর্মণ্য সংসারের বোঝা তিনি শেষ অবধি মত দেন। আর ওদিকে তৃতীয় রিপুর বশবর্তী তার মা সোমা দেবী আর বোন মোহনা একেবারে হামলে পড়ল। অতগুলো টাকা ভাবা যায়। আর এই ঝামেলা বিদায় করারও আট ঘাট বাঁধাই ছিল আগে থেকে। মজুমদারদের সঙ্গে আলাপটা এই ফ্ল্যাটটা নেওয়ার পরেই। বুড়ো বুড়ি আর একটা নির্জীব আতপাগলি মেয়ে নিয়ে সংসার তাদের। এক সন্ধ্যায় মজুমদার কর্তা গিন্নির নৈশভোজের আমন্ত্রণ রক্ষা করতে তাদের ফ্ল্যাটে গিয়েছিল সম্বিত। সেখানে গিয়ে প্রথমবার জানতে পারে যে মালঞ্চ আসলে প্রিয়নাথ বাবুর ভাইজি। ধনকুবের রত্ন ব্যবসায়ী বিপত্নিক অমিয়নাথ বাবুর প্রচুর ধনসম্পত্তি মেয়ে মালঞ্চর নামে রেখে সম্প্রতি গত হয়েছেন। ছোটবেলা থেকেই মৃগীরুগী দুর্বল নার্ভের মেয়েটা বাপের মৃত্যুর পর কাকুর বাড়িতে ঠাঁই পায়। দাদার করে যাওয়া উইল মোতাবেক দাদার বাংলো জমি সমস্ত বিক্রি করে সে টাকা উকিল প্রিয়নাথ ভাইজির নামে ব্যাংকে রাখতে বাধ্য হন। মেয়ের অনিশ্চিত ভবিষ্যৎ সুরক্ষিত করবার জন্য বিচক্ষণ অমিয়নাথ একটি ব্যবস্থা করে গিয়েছিলেন। মালঞ্চর বিয়ের পর তার সন্তান হলে তবেই তার ও তার সন্তানের রক্ষণাবেক্ষণকারীরা ওয়ারিশন পাবে সেই টাকার। একদিক দিয়ে নিজের নিঃসন্তান ভাইকে এক প্রকার বঞ্চিতই করেছিলেন অমিয়নাথ। খাওয়ার পর সিগারেট ধরিয়ে প্রিয়নাথ সম্বিতকে একটা ঠান্ডা মাথার ছক শোনান। ছকটাতে তাকে সাহায্য করলে সম্বিত 50 লক্ষ টাকা পাবে। বিয়ের পরে কার্যত ধর্ষণ করত সম্বিত মালঞ্চকে। সম্বিত হাঁপিয়ে গেলে প্রিয়নাথ সন্তান সম্ভবা হয়ে টাকার কুণ্ড এই জানোয়ারগুলোর হাতে তুলে দিতেই হবে। তাই রাতের অন্ধকারে লোভের নারকীয় আগুনে জ্বলত নিঃসহায় মালঞ্চ। হলো সে প্রেগন্যান্ট, কিন্তু সেই সুখবরের সঙ্গে গাইনি জানালেন যে মৃগীর ওষুধ চালিয়ে গেলে বাচ্চা নষ্ট হতে বাধ্য। সঙ্গে সঙ্গে মৃগীর ওষুধ বন্ধ করে দিলেন প্রিয়নাথ। মালঞ্চর ফিট হতো মাঝে মাঝে, ছটফট করতো সে মেঝের উপর পড়ে। মিসক্যারেজ এমনি হলো তার। একদিন বাথরুমে ফিট লাগার পর অ্যাসাইলামে প্রত্যেক মাসে যখন চেকে টাকা তোলানোর টিপসই করাতে যেত বদ্ধ পাগল মালঞ্চর কাছে, তখন তাকে দেখে হাত বাড়িয়ে সে বলতো, কিছু খেতে দে না রে, আমার বাচ্চাটা কিছু খায়নি সকাল থেকে, দে না রে, খুব খিদে পেয়েছে, দে না, খুব খিদে পাচ্ছে। কিন্তু পাত্তা দিত না সম্বিত। কিসের বাচ্চা? হ্যাঁ, পাগলি মরেও না, গরগ্রহ কোথাকার। সেই রাতে অ্যাসাইলাম থেকে পালালো কি করে কে জানে, বাড়ি চিনে ফিরলই বা কি করে। কিন্তু মরল তো সামনেই। তারপর থেকে না না, এসব কি ভাবছে সম্বিত? এই শতকে দাঁড়িয়ে যে নিতান্তই অবাস্তব। আওয়াজ করে মাস্টার বেডরুমের দরজাটা খুলে গেল। দরজা খোলার আওয়াজে তন্দ্রার ঘোরটা কেটে গেল সম্বিতের। ঘরের মধ্যে আমাগুড়ি দিয়ে ঢুকছে একটা নারী মূর্তি, চুল খোলা, মুখে লালা ঝরছে, বেঁকে চুড়ে দোমড়ানো শরীরটাকে নিয়ে ঘষ্টে ঘষ্টে খাটের দিকে এগিয়ে আসে সে। খবরদার খবরদার, কাছে আসবি না। দে না, বাচ্চাটা খায়নি, দে না কিছু। মণিহীন চোখ দুটোর দিকে তাকিয়ে চেতনা হারানোর ঠিক আগে বাকরুদ্ধ সম্বিত গোস্বামীর এক মুহূর্তের জন্য মনে পড়েছিল এক অনাড়ম্বর দায় সারা গোপন শুধুমাত্র ফটো তোলার জন্য হওয়া বিবাহ অনুষ্ঠানের শুভ দৃষ্টির সময় দেখা গভীর নিষ্পাপ দুটো চোখ।
ফ্ল্যাটের হাট করে খোলা দরজা দিয়ে উদ্ভ্রান্তের মতো দৌড়ে ভেতরে ঢুকলো অনন্যা। পিছনে পৃথ্বীশ। মোহনাকে যে ঘরে তালা দেওয়া হয়েছিল সেটার দরজাও খোলা। বলা বাহুল্য, ভিতরে কেউ নেই। মাস্টার বেডরুমের দরজাও খোলা। অনন্যা গুবলুর দুশ্চিন্তায় পাগলের মতো ছুটে গেল সেখানে। খাটের উপর নিশ্চিন্তে ঘুমোচ্ছে গুবলু। দুই সাইডে দুটো ছোট্ট বাঁশবালিশ, গায়ে বেবি ডুবে দেওয়া। আর খাটের নিচে মেঝেতে পা ছড়িয়ে খাটে পিঠ ঠেকিয়ে বসে আছে সম্বিত। অনন্যা তার পিঠে হাত ঠেকাতে গেল। এই সালি পাগলি, এই খবরদার কাছে আসবি না, খুন করে দেবো সালি, খুন করে দেবো। ঘোলাটে চোখ, লালাসিক্ত মুখ, ঝুলো চুল। এ কি হাল সম্বিতের? কাছে আসবি না, কাছে আসবি না একদম। যা 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 যা। হামাগুড়ি দিয়ে ঘরের কোনায় গিয়ে নিজের হাঁটুতে মুখ গোজে সম্বিত। অনন্যাকে অচেনা ভয়ার্ত চোখে দেখতে থাকে। অসহায় চোখে অনন্যা তাকায় পৃথ্বীশের দিকে। অ্যাসাইলেমে ফোন করো, ওকে সলিটারি কনফাইনমেন্টে রাখতে হবে। পৃথ্বীশের কথা মতো ফোন করার আধ ঘন্টার মধ্যে অ্যাসাইলামের ভায়োলেন্ট পেশেন্ট হ্যান্ডলিং ডিপার্টমেন্টের লোক এসে তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে নিয়ে চলে গেল। ওরা বেরিয়ে গেলে মৌয়ের ঘরটায় ঢুকলো পৃথ্বীশ। সারা বাড়ি ঘোরা হয়ে গেছে তার। অতৃপ্ত আত্মার জমে থাকা ক্ষোভের মধ্যে দম বন্ধ করার স্যাঁতস্যাঁতে বাতাস। এরই মধ্যে অনন্যা খুঁজে খুঁজে সারা বাড়ি দেখে নিয়েছে, কোথাও মৌ নেই। পৃথ্বীশ মৌয়ের ঘরে ঢুকে নিজের পকেট থেকে একটা ছোট্ট কাঁচের ভায়াল বের করে তার মধ্যে রাখা আজ সকালের পুজোর শান্তির জল হাতে নিয়ে বললেন, ভদ্রং পশ্চিমাক্ষ বীর্যা যত্রাহ স্থিরহি অঙ্গহে তুষ্ট বংশা তনুহবেহি অঙ্গহে তুষ্ট বংশা তনুহবেহি वैशम दिवहितं यत् यायुः ॐ स्वस्ति न इन्द्र वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्वदेवः स्वस्ति नोस्तकोष अरिष्टनेमिः स्वस्ति न बृहस्पति दधातु ॐ शान्ति ॐ शान्ति ॐ शान्ति। জলটা ছেটানো মাত্র একটা গগনভেদী চিৎকার হলো। সিলিং এর থেকে উল্টো হয়ে সিলিং এ আটকে রয়েছে মোহনা বা মৌ বা তাহারই মতো কেউ। খোলা চুল, চোখের মনি নেই, মুখে অসম্ভব ক্রোধ। মন্ত্রোচ্চারণ থামালেন না পৃথ্বীশ। মৌয়ের মুখ দিয়ে গল গল করে কালো আঠালো পদার্থ বেরিয়ে এসে মেঝেই পড়তে থাকে। সে নিজেও অচেতন হয়ে ধপ করে নিচে পড়ে, কপাল ফেটে রক্ত বেরোতে থাকে। এই ঘটনা চোখের সামনে দেখে অনন্যা বাক্যহারা ও চূড়ান্ত আতঙ্কিত হয়ে জড়বস্তুর মতো দাঁড়িয়েছিল। আরও একটি কথা মনে হতে লাগলো তার। কাঠোপনিষদের শুরুতে উল্লিখিত এই শান্তি মন্ত্র তো বিদ্যাফল সংক্রান্ত। পৃথ্বী সেই মন্ত্র প্রেত বিতাড়নার্থে ব্যবহার করেছেন। আশ্চর্য না ব্যাপারটা? এক কোণে হাঁ করে দাঁড়িয়ে থাকতে দেখে অনন্যাকে হাত লাগাতে বললেন পৃথ্বীশ। দুজনে মিলে ধরাধরি করে অচেতন মোহনাকে নিয়ে বিছানায় ফেলে তার দুই হাত ও পা খাটের পায়ার সঙ্গে বাঁধলেন। সঙ্গে সঙ্গে চোখ খুলে গেল মোহনার। মণিবিহীন সাদা চোখ, হিসহিসে কণ্ঠস্বরে সে বলে উঠল, বাঁচাতে পারবি না, বাঁচাতে পারবি না, আর বাঁচাতে গেলে মরবি। পালা পালা, যা যা, পালা, পালিয়ে যা। মালঞ্চ, আমি জানি তোমার সঙ্গে যে অন্যায় হয়েছে তার কোনো ক্ষমা নেই, কিন্তু তুমি আর এখন এই দুনিয়ার নও মা। যা হয়েছে ভুলে যাও, এদের ক্ষমা করে দিয়ে নিজের দুনিয়ায় চলে যাও। চুপ, কোথাও যাব না আমি, তুই যা, বেরো এখান থেকে। এরপর শুরু হলো সস্তয়ন। ওম স্বস্তি ন ইন্দ্রে বৃদ্ধশ্রবাঃ
स्वस्ति न पूज विश्ववेदाः स्वस्ति नस्तक्षयिरिष्टनेमिः स्वस्ति न बृहस्पतिर्गर्धातु ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति। সঙ্গে গঙ্গা জলের ছিটে, প্রত্যেকটা ছিটের সঙ্গে মৌয়ের তীব্র মৃত্যু যন্ত্রণার চিৎকারে কেঁপে উঠতে লাগলো ফ্ল্যাট। দেবাদিতি রণবশ স্বস্তি পূর্ব অক্ষরে দধাতু নঃ স্বস্তু স্তাব পৃথিবী স্বচেতনা ওম স্বস্তায়ে মুপকবামহে সোম स्वस्ति भुवनन्तव्यं पतिः बृहस्पतिः स्वपगनं स्वस्ते स्वस्तर आदिवश्ये भवन्तु नः ॐ खीदेवने स्वस्तौ स्वस्ताये विश्वनरे वस्तिरग्निः स्वस्तरे देवी अभवन्तु ऋभवः स्वस्ताये स्वस्ति नो रुद्रः पातङ्हलः ॐ स्वस्ति मितौरुणे स्वस्ति पथ्योवती ॐ स्वातिन इंद्रशग्निश्च स्वस्ति ने आदि ओम स्वस्ति मितरुणे स्वस्ति पथ्यावती ओम स्वातिन। চিৎকার ক্রমশ হাহাকারে পৌঁছে যেতে ঠাস করে ঘরের উত্তর দিকের জানলাটা খুলে যায়। মৌ নিশ্চুপ হয়ে লুটিয়ে পড়ল বিছানায়। তড়িঘড়ি সে জানলা বন্ধ করে একটা গিঁট দেওয়া লাল সুতো বেঁধে দিলেন পৃথ্বীশ। তোমার বাবাকে ডাকলে উনি কতক্ষণে এসে পৌঁছবেন? 15 থেকে 20 মিনিটে। আসতে বলে দাও এক্ষুনি, কুইক কুইক। অনিমেষ বাবু ঢুকলে তাকে কোনো মতে দু এক কথায় বুঝিয়ে বাকি এক্সপ্লেনেশনের দায়িত্ব অনন্যার ঘাড়ে চাপিয়ে কোনোভাবে যাতে মৌ ঘর থেকে বাইরে পদার্পণ করতে না পারে তার ব্যবস্থা করে পৃথ্বীশ। দেখো অনন্যা, ঘর আপাতত আমি শোধন করেছি বটে, মালঞ্চর আত্মা এখন এখানে নেই, তবে প্রতিশোধের স্পৃহা তার বড় মারাত্মক। সে চেষ্টা করবে ঘরে আসার। খুব সাবধান, ঢুকতে দিও না, ঢুকলে সর্বনাশ। এই বলে বেরিয়ে গেলেন তিনি। এরই মধ্যে রিসার্চ অ্যাসোসিয়েটদের ফোনে আসতে বলেছিলেন বিকেলে। খুব গুরুত্বপূর্ণ এই কেসটা আলোচনা করাটা প্রয়োজন। উনি বেরোলে হতভম্ব অনিমেষ বাবুকে সবটা খুলে জানালো অনন্যা। মেয়ের হাত দুটি চেপে ধরে মাথা নিচু করে নিঃশব্দে চোখের জল ফেলতে লাগলেন 70 বৃদ্ধ। মানদা নস্কর এখন আর ভিআইপি বাজারের গোঁসাইদের বাড়ি কাজ করতে যায় না। এই দিন কয়েক হলো। কিছুটা দূরের অর্কিড আবাসের মিসেস মল্লিক কাজ না করার কারণ জানতে চাইলে সে বলে, সে কি অলক্ষণে বাড়ি গো দিদিমণি, এ মরতেছে সে মরতেছে, কোন জখম 100 রকম বেয়ারা কীর্তি। মাদুলিটা সেই বিন্তির বাপ মরার সময় কালীবাড়ির ঠাকুর মশাই দিয়েছিল, আর এও বলে দিয়েছিল যে অশৌচের বা অপঘাতের বাড়িতে 1 মিনিটও থাকলে ও মাদুলির গুণ নষ্ট হয়ে যাবে। তাই ও বাড়ির কাজ ছেড়ে দিয়েছি আমি। তোমাদেরটা নিয়ে এই পাড়ায় 3টে আর ব্যান্ডেল রেলগেটের ধারের রেল কলোনির আবাসনের 3টে বাড়িতে ঠিকে কাজ করে আমার আর বিন্তির পেট দিব্যি চলে যায়। এছাড়াও উপরি আয় আছে কিছু। শ্বশুরবাড়ির অবস্থা যে তার খুব নির্বিঘ্নে ছিল তা নয়। একজোড়া হাঁস, গোটা 2 মুরগি ও একটা মোরগ বিন্তির বাপ জীবদ্দশায় পার্টি অফিসের ফরমাইশ খেটে কিনতে পেরেছিলেন। তাই ঠিকে কাজ ছাড়াও ডিম বেচে 2 পয়সা আসত তার। মুরগির ডিম যেমন তেমন হলেও দেশি হাঁসের ডিমের ভালোই দাম বাজারে। কাজেই গোঁসাইদের কাজ ছেড়ে দেওয়াটা দুশ্চিন্তার কারণ হয়নি তার।
আজ দুপুরে মুরগির খামারটা পরিষ্কার করতে ঝুঁকে বসেছে। এমন সময় মানদার মাথায় হাত খোঁপাটা আলগা হয়ে নিজের থেকেই খুলে পড়ল। স্পষ্ট মনে হলো কে যেন এক টানে খুলে দিল খোঁপাটা। বিন্তির কারসাজি মনে করে পিছন ফিরে সে দেখে পিঠটা ধনুকের মতো বেঁকিয়ে 4 হাত পায়ে চিত হয়ে ভর দিয়ে তার ঠিক পিছনেই দাঁড়িয়ে আছে এক নারী মূর্তি। মাথাটা মানদার দিকেই, কাত হয়ে থাকা ঘাড় থেকে খোলা চুল খামারের খড় বিছানো মেঝেতে লুটিয়ে পড়েছে। তার ঘোলাটে অস্বচ্ছ দ্যুতিপ্রভ চোখে অবাক ভাব স্পষ্ট। মানদা কিন্তু ভয় পায় না এই ভয়ানক দৃশ্য দেখে। একদিকে ঘাড় কাত করে মন্ত্রমুগ্ধের মতো সে তাকিয়ে থাকে সেই নারী মূর্তির উজ্জ্বল অথচ ঘোলাটে চোখ জোড়ার দিকে। তারপর তাকে অনুসরণ করতে থাকে। পিত্তরক্ষার্থে 2 মুঠো অন্ন নিজের আর বাবার পাতে দিয়ে কোনো ক্রমে দুপুরের খাওয়া সারল অনন্যা। খেতে তার ইচ্ছে করে না মোটেই, কিন্তু গুবলু দুধ খায় যে, পুষ্টির তাগিদে তাই তার না খেলেই নয়। মৌ ঘুমোচ্ছে। পৃথ্বীশ বলেছেন তাকে জাগানোর দরকার নেই। অনন্যা তার ঘরের মেঝেতে মাদুর পেতে শুয়েছে। খাটে শুতে সাহসে কুলোয়নি তার। আলগা তন্দ্রা মতো এসেছে তার। গুবলুকে নিয়ে অনিমেষ শুয়েছেন পাশের ঘরে। ও বৌমনি, কোলো, ও বৌমনি গো, ঘুমালে নাকি? কি গো? তন্দ্রা ভেঙে ক্লান্ত শরীরটা টানতে টানতে গিয়ে আস্তে আস্তে দরজাটা খোলে সে। কই, কেউ নেই তো। এই তো স্পষ্ট শুনলাম মানদা মাসির গলা, কিন্তু কাউকেই তো দেখছি না। কিন্তু তা কি করে সম্ভব? মানদা তো কাজ ছেড়ে দিয়েছিল মাধুরীর দোহাই দিয়ে। তবে কি? মাথার পিছন থেকে তার নাম শুনে চমকে উঠল সে। প্রাণপণে শক্তি ও সাহস সঞ্চয় করে ঘাড় ঘোরালো অনন্যা। বিবস্ত্রা, চুল খোলা, আঁচ করে হাতে ভর দেওয়া মৌ ঠিক তার পেছনে। তার মনিহীন চোখে সে নিষ্পলকে তাকিয়ে আছে। সে চোখে তাকিয়ে সম্মোহিত হয়ে যাওয়া অনন্যার চোখের সামনে হঠাৎই এক সাদা আলোর প্রকাশ হলো। তীব্র তেজস্ময় সে রশ্মি, কিন্তু জোরালো হলেও স্নিগ্ধ, যেন সিনেমার পর্দা। সে দেখতে পেল মেন্টাল অ্যাসাইলামের ঘর। মালঞ্চ নির্জীব হয়ে পড়ে আছে। হঠাৎ একজন ঢুকলেন ঘরে। অনন্যা তার পেছনটা দেখতে পাচ্ছে। তার হাতে একটা ছুরি আর একটা কাঁচের শিশি। এই ভায়ালটা কোথায় যেন দেখেছিল অনন্যা। অ্যাসাইলামের ভারপ্রাপ্ত ডাক্তার সরকার বললেন, তাড়াতাড়ি করুন মশাই, এটা কতটা বেআইনি সেটা বুঝতে পারছেন তো। নেহাতের বাড়ির লোক তেমন খোঁজখবর নেয় না বলে আপনাকে ব্যবস্থা করে দিতে পারলাম। অনন্যার এক অপরিচিত এই একটু আগে শোনা গমগমে কণ্ঠস্বর বলে উঠল, প্রেম চর্চা সম্পর্কে যখন জ্ঞান নেই তখন টাকাটা গুনে খুশি থাকুন। আজ অমাবস্যা। আজ রাতে সন্তানহারা নারীর কলিজার রক্ত দিয়ে একটা বিশেষ ক্রিয়া হয়। আমার রিসার্চের একটা খুব গুরুত্বপূর্ণ স্টেপ এটা। ঘুমের ওষুধ কি দেওয়া হয়েছে? হ্যাঁ দিয়েছি, কাজ হতে একটু টাইম লাগবে। আপনি শিরাটা কাটুন জলদি। আমরা কাল বলবো অবসাদে আত্মহত্যা। আহাম্মক কথাকার, ওর এখনো ঘুমটাই আসেনি। শিরা কাটলে চেঁচাবে। অ্যানাস্থেসিয়া করতে পারতেন তো। উফ, তাতে মেলা ঝামেলা। অ্যানেস্থেসিয়াটা পোস্টমর্টমে আসলে হাজারো কৈফিয়ত দিতে হবে পুলিশ টুলিশকে। ঘুমের ওষুধটা সেফ, ওটা তো এমনি ওকে দেওয়া হয়। আজ একটু কড়া ডোজ দিয়েছি, এক্ষুনি ঘুমিয়ে পড়বে। ততক্ষণ চলুন বাইরে বসি। পালাবে না তো? আরে না মশাই, পালিয়ে যাবে কোথায়? ও তো এমনিতেই আধা অজ্ঞান। আর তাছাড়া মেয়েটা মোটেই ভায়োলেন্ট না। চলুন বাইরে চলুন। ডাক্তার সরকারের সঙ্গে কেবিন থেকে বেরিয়ে যাওয়ার সময় একবার ঘাড় ঘুরিয়ে মালঞ্চর দিকে তাকালেন প্যারানর্মাল রিসার্চ সোসাইটির রিজিওনাল হেড ডক্টর পৃথ্বীশ চট্টোপাধ্যায়। মালঞ্চ হাঁ করে দেখছিল তাকে একদিকে ঘাড় কাত করে। মরতে তো চাই আমি, তবে এভাবে নয়, কিছু হিসেব বাকি আছে,
খুব দরকারি কাজ আছে একটা। আত্মহত্যা করবই আমি জানি। জীবিত অবস্থায় সমস্যাকে প্রতিশোধ নেওয়া সম্ভব না। পাগলের অ্যাক্টিং করে অ্যাসাইলেমে ভর্তি হয়ে বেঁচেছি আমি। সম্বিতের সামনেও পাগলের অভিনয় করে গেছি অনবরত, যাতে বাড়ি ফিরতে না হয়, যাতে বাড়ি ফিরতে না হয়। সম্বিত আবার বিয়ে করেছে। সে জানে ওকে পাগল মনে করে ওর সামনেই করে চলা প্রিয়নাথ আর সম্বিতের আলোচনায় সেও জেনেছে যে মেয়েটি সন্তান সম্ভবা। এই বাচ্চাটা তার হতে পারত। চোখ থেকে এক ফোঁটা জল বেরিয়ে আসে সবার অলক্ষ্যে। আজ আমাকে যে করেই হোক বাড়ি ফিরতেই হবে। আজ বড় জরুরি দরকার। সিস্টারের দিয়ে যাওয়া স্যুপটা আজ কমোডে ফেলে দিয়েছি, কারণ ওতে যে ঘুমের ওষুধ দেওয়া থাকে সেটা খুব ভালো করে জানি আমি। ধীর পায়ে উঠল সে, যাতে কেউ শুনতে না পায়। খোলা জানলাটার দিকে এগিয়ে গেল। দোতলাতে তার ঘর। একটু পা বাড়ালেই নিচের জানলার শেড। সেখানে পা দিয়ে একটু লাফালেই ব্যাস, পিছন দিকের গার্ডটা ঘুমোয় এখন। চোখের সামনে থেকে সিন সরে যাওয়ার মতো এবার নিজের বিল্ডিং এর এন্ট্রান্সটা দেখতে পেল অনন্যা। গার্ড ঘুমোচ্ছে। সামনে সিঁড়ি। সিঁড়ি বেয়ে উঠে এলো মালঞ্চ। মজুমদারদের ফ্ল্যাটের দরজা। খুব সন্তর্পণে অ্যাসাইলামের ইউনিফর্মের পকেট থেকে বের করলো একটা চাবি। ডুপ্লিকেট এই চাবি সে শুরুর দিন থেকে নিজের সঙ্গে রেখে দিয়েছিল সবার থেকে লুকিয়ে। কি হলে ঢুকিয়ে চাপ দিতেই কট করে খুলে গেল সেই দরজাটা। সব ছবির মতো দেখতে পাচ্ছে অনন্যা। ঘরে ঢুকে বসার ঘরে রাখা একটা ক্যাবিনেটের দিকে এগোলো মালঞ্চ। ক্যাবিনেটের দরজা খুলে বের করলো একটা বিশেষ ফাইল। মুক্তোর মতো ঝরঝরে হাতের লেখায় গিয়ে চলল। আমি শ্রীমতী মালঞ্চ মজুমদার গোস্বামী, পিতা স্বর্গীয় অমিয় মজুমদার, স্বামী সুমিত গোস্বামী, সজ্ঞানে ও সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে স্বীকারোক্তি করিতেছি যে আমার উপরে হয়ে চলা অত্যাচার। বেশ 15 মিনিট মতো এক টানা লিখল সে। উঠে ফাইলটা হাতে নিয়ে বসার ঘরের খোলা জানলা দিয়ে অনন্যাদের ফ্ল্যাটের স্টোর রুমের জানলার দিকে সাবধানে ছুঁড়ে মারল সে। এরপর নিজের গলার ফ্লিপ লকেটটায় বাবা মার ছবিটা দেখল একবার। তারপর রান্নাঘরে গিয়ে খুঁজে নিয়ে এলো একটা বড় ছুরি। অনন্যা চিনতে পারল ছুরিটা। অনলাইনে অর্ডার দিয়ে আনানো বুচার্স নাইফ। অনুপমার মাছ কাটার সুবিধার জন্য কিনে দেওয়া। ছুরিটা হাতে নিয়ে আগে অ্যাকোরিয়ামটায় সজোরে আঘাত হানল সে। কাঁচ ভাঙার আওয়াজে খান খান হয়ে গেল রাতের নিস্তব্ধতা। প্রিয়নাথ আর অনুপমা বেডরুম থেকে ছুটে এলেন। এর পরের ঘটনা অনন্যার জানা আছে, তাও আবার দেখতে পেল সে মন্ত্রমুগ্ধের মতো। একটা আওয়াজ শুনে অনিমেষ বাবু চমকে জেগে উঠে আগে গুবলুকে দেখলেন। গুবলু নিশ্চিন্তে ঘুমোচ্ছে। তড়িঘড়ি বাইরে এসে দেখলেন অনন্যা অজ্ঞান হয়ে সদর দরজার সামনে পড়ে আছে। দরজা খোলা আর সারা ফ্ল্যাটে কোথাও মোহনা নেই। সোসাইটি পৌঁছতে পৌঁছতে গম্ভীর হয়ে ভাবছিলেন পৃথ্বীশ, কি কাকতালীয় ব্যাপার তাই না? অনন্যা যখন আসাইলামটায় নিয়ে গিয়েছিল তখনই প্রমাদ গুনেছিলেন তিনি। এখন তো মনে হচ্ছে সেই রাতে এই মালঞ্জনাকে তার কলিজাই কাটতে গিয়েছিলেন তিনি আরেকটু হলে। ভাগ্যিস ভালো মেয়েটি পালায়। ঘুমিয়েছে কিনা দেখার জন্য ঘরে ঢুকেই তিনি আর ডাক্তার সরকার দেখেন বিছানা খালি। তাঁর উপর আক্রোশ থাকবে কি? তিনি তো কোনটা করেননি আলটিমেটলি। আছে কিনা টের পেলেন একটু পরেই। শীততাপ নিয়ন্ত্রিত ঘরে প্রচুর শিক্ষানবিশ রিসার্চ অ্যাসোসিয়েট খাতা পেন নিয়ে বসে আছেন। শ্রী পৃথ্বীশ চট্টোপাধ্যায় উদাত্ত কণ্ঠে উচ্চারণ করলেন, ওং পূর্ণমদং পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যাতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশ্যতে ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। অর্থাৎ পরব্রহ্ম পূর্ণ, নাম রূপ ব্রহ্ম পূর্ণ। পূর্ণ থেকে পূর্ণ উদ্গত হন। পূর্ণের পূর্ণত্ব বিদ্যা সহায় গ্রহণ করলে
পূর্ণই অবশিষ্ট থাকেন। আধ্যাত্মিক, আধি দৈবিক ও আধি ভৌতিক এই ত্রিবিধ বিঘ্নের বিনাশ হোক। এই 3 রকম বিঘ্ন নাশ করতে হিন্দু ধর্মের বিভিন্ন আচার, অনুষ্ঠান ও ক্রিয়াকর্মাদিতে শান্তি মন্ত্র পাঠ করা হয় এবং শেষে 3 বার ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি বলা হয়। আরও বুঝিয়ে বলতে গেলে হিন্দু শাস্ত্র অনুসারে বিঘ্ন 3 প্রকার, যথা আধ্যাত্মিক বিঘ্ন, যেমন শারীরিক ব্যাধি, মানসিক অস্থিরতা, অঙ্গহানি ইত্যাদি। আধি দৈবিক বিঘ্ন, প্লাবন, মহামারী, খরা ইত্যাদি। এবং আধি ভৌতিক বিঘ্ন, যেমন তোর বাড়িতে হতে চলেছে। উপস্থিত বাকি সকলের সামনে আঁতকে উঠে পৃথ্বীশ দেখলেন ঘরের কোণের একটা আলমারির মাথায় 2 হাত ঝুলিয়ে উবু হয়ে বসে রয়েছে মোহনা। চুল খোলা, বিবস্ত্রা, মুখ দিয়ে লালা ঝরছে, চোখের মনি প্রায় নেই বললেই চলে। বন্ধ করে বাড়ি যা, নইলে মরবি। নিষ্প্রাণ প্রাণীদের নিয়ে নোংরামি করিস, ভণ্ড জোচ্চর কুকুর। এক ঘর ছাত্রদের সামনে দৌড়ে পালালেন পৃথ্বীশ। আর জীবনেও এবুঙ্খ হবেন না তিনি। ছাত্রেরা কিছুই দেখতে বা শুনতে পেল না, যদিও তবু তারা দেখল। স্যার কোনো কারণ ছাড়াই পিছনে আগুন লাগার মতো দৌড় দিলেন। অনিমেষবাবু 1 গ্লাস দুধ দিয়েছেন মেয়েকে। ফ্যামিলি ডক্টর দেখে গেছেন, এখন সে সুস্থ বোধ করছে। ফোনটা বেজে উঠল অনন্যার। হ্যাঁ নমস্কার, থানা থেকে বলছি। মিসেস গোস্বামী বলছি, বলুন। আপনার মানে ননদ বোধ হয়, আপনার শাশুড়ি তদন্তের সময় দেখা হয়েছিল। একদম উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরছে। উনি যে মানে নর্মাল না তা তো জানতাম না। সবার কাছে খেতে দিবি করে খাবার চাইছে। যাই হোক, আমরা অ্যাসাইলামে নিয়ে যেতে বাধ্য হলাম। ওর দাদার পাশের ওয়ার্ডে আছেন, আসুন একবার। উঠল অনন্যা। কিরে, কোথায় যাচ্ছিস? স্টোররুমে গুবলুর ডাইপার বদলাবো। তুমি একবার শিললেনে যাও বাবা, ও পাগল হয়ে রাস্তায় ঘুরছিল, ওকে ধরে নিয়ে গেছে। সে কি রে, কখন? জানি না, গিয়ে দেখো। অনিমেষবাবু বেরিয়ে গেলে স্টোর রুমে ঢুকে জানলার দিকে ঠেস দিয়ে রাখা একটা পুরনো বড় ক্যারাম বোর্ডের পিছনে মালঞ্চোর লাল ফাইলটা খুঁজে পায় অনন্যা। ওই ক্যারাম বোর্ডের পিছনে পড়েছিল বলে এতদিন চোখে পড়েনি তার। হালকা ধুলোর আস্তরণ ঝেড়ে ফাইলটা খুলল অনন্যা। আমার অবর্তমানে আমার যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি আমার স্বামীর দ্বিতীয় পক্ষের স্ত্রী ও তার সন্তান ভোগ করিবে। খানিক্ষণ বুকে ফাইলটা চেপে ধরে হাউ হাউ করে কাঁদল অনন্যা। তারপর ঘরে যেতে গেল সে। গুবলুর বেবিকট ধরে একটা ছায়া ছায়া নারী মূর্তি দাঁড়িয়ে আছে। এক দৃষ্টিতে গুবলুকে দেখছে সে। মনিহীন চোখ নয়, মায়ায় ভরা গভীর নিষ্পাপ চোখ, মায়ের চোখ। দিদিয়া, মুখ ফেরায় নারী মূর্তিটি। অনন্যা অশ্রুরুদ্ধ কণ্ঠে গলায় আঁচল দিয়ে দূর থেকেই প্রণাম করে বলে চলে, দিদিয়া ওকে আশীর্বাদ করো, ও যেন মানুষ হয়, মানুষের বড় অভাব। তোমার শান্তিতেই আমাদের বিঘ্নের সস্তয়ন হোক। গুবলুর মাথায় ছায়াময় হাতটি রাখে মালঞ্চ। ঠান্ডা পরশ পেয়ে ঘুমের মধ্যে দেয়ালা করে ওঠে গুবলু। শেষ হলো আমাদের আজকের গল্প সস্তয়ন। গল্পটি ভালো লাগলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য।
কেমন লাগলো আমাদের আজকের গল্প? আপনার সুচিন্তিত মতামত ও পরামর্শ জানান কমেন্ট বক্সে। পরবর্তী গল্পের আপডেট পেতে আমাদের ফলো করুন ফেসবুক ও ইনস্টাগ্রামে। আজ আসি, আবার দেখা হবে পরের সপ্তাহে। ভয় থাকুক গল্পেই, চিত্ত হোক ভয় শূন্য।